পুজোর সময় সোহিনী এবং ওর হাজবেন্ড কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান অনেক দিন থেকেই বানাচ্ছিল, কিন্তু কোনো না কোনোভাবেই সেই প্ল্যানগুলো ওরা এক্সিকিউট করতে পারছিল না। তো অনেক চিন্তাভাবনা করার পরে ওরা প্ল্যান করে যে ওরা পুজোর সময় সিমলা কুলু মানালি ঘুরতে যাবে। এবার যেই সময় ওরা মনস্থির করে যে ওরা ঘুরতে যাবেই, সেই সময় আবার যখন ওরা টিকিট কাটার জন্য ট্রেন দেখতে থাকে, তখন দেখে প্রায় প্রত্যেকটা ট্রেনই অলমোস্ট ফুল হয়ে গেছে। তো তারপরে অনেক খোঁজাখুঁজির পরে সোহিনীর হাজবেন্ড কালকা মেলে এসি 2 টায়ারে দুটো টিকিট পায়, অনেক কষ্ট করে পায়। এবং যে দুটো টিকিট পেয়েছিল সেই টিকিট দুটো কিন্তু একদম পাশাপাশি ছিল না, বেশ একটু ডিস্টেন্সে ছিল। কিন্তু যেহেতু সোহিনী এবং ওর হাজবেন্ড দুজনেরই যাওয়ার প্রবল ইচ্ছে ছিল, তো সেই জন্য ভাবলো যে যেহেতু এসি 2 টায়ার রয়েছে তো খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। তো এই ভেবে ওর হাজবেন্ড টিকিট দুটো বুক করে নেয় এবং যথারীতি ফেরার টিকিটও বুক করে ফেলে। এই কালকা মেলেই সোহিনীর সাথে একটা এমন ঘটনা ঘটেছিল যে ঘটনাটা ও মনে করে যে সারা জীবনেও ও হয়তো কোনোদিনই ভুলতে পারবে না। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হয়ে উঠতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে হুগলির উত্তরপাড়া থেকে সোহিনী লিখে পাঠিয়েছে। সোহিনী ঘটনাটা লেখার পরে রিকোয়েস্ট করেছে যেন পুরো ঘটনাটা পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সামনে পরিবেশন করি। তো আমি সেভাবেই বলার চেষ্টা করছি। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। সোহিনী এবং ওর হাজবেন্ড দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসে, কিন্তু যেহেতু দুজনেরই কাজের একটা চাপ রয়েছে, তো সেই জন্য বছরের অন্যান্য সময়টা ওরা কিন্তু খুব একটা সময় করে উঠতে পারে না। কারণ ঘুরতে গেলে বুঝতেই পারছেন বেশ কিছুটা সময় হাতে একসাথে দরকার পড়ে। এবার পুজোর সময়টা ওর এবং ওর হাজবেন্ড দুজনেরই ছুটি থাকে। এবারে ওরা ভাবলো যে তাহলে পুজোর সময়টাই আমরা ঘুরতে যাব। কিন্তু এবার পরিবারে অনেকে বলছে যে পুজোর সময় কলকাতায় এত ভালো পুজো হয় বা আশেপাশে, তো সেই পুজোর সময়টাই তোরা ঘুরতে যাবি। তো ওরাও প্রথমে ভাবে যে ঠিক আছে পুজোর সময়টা ঘুরতে যাব না। এবার পুজোর এই ভিড় ভাট্টা সমস্ত কিছু আর কি দেখে ওদের মনে হয় যে না, আমরা ঘুরতেই পুজোর সময়টাই যাব। এবার এইটা যখন ওরা মনস্থির করে ফেলে, তো তখন ওর হাজবেন্ড সঙ্গে সঙ্গে টিকিটের জন্য খোঁজখবর শুরু করে। তো উনি যখন ইন্টারনেটের টিকিট চেক করছিল, তো তখন দেখছে প্রত্যেকটা ট্রেনের টিকিট ভীষণ রকমভাবে একদম ওয়েটিং লিস্টে চলছে। তো তখন ওরা আর কি যে ডেটটায় যাবে বলে মনস্থির করেছে সেই ডেটটা হচ্ছে আর 1 সপ্তাহ বাকি, এইরকম একটা কন্ডিশন। আর পুজোর সময় বুঝতেই পারছেন। তো অনেক কষ্টে বারবার চেক করতে করতে উনি কিন্তু ফেরার টিকিটটা পাচ্ছিলই, কিন্তু যাওয়ার টিকিটটাই মেইনলি প্রবলেম হচ্ছিল। তো হঠাৎ করেই দেখছে যে দুটো টিকিট হঠাৎ করে অ্যাভেলেবেল হয় এসি 2 টায়ারে। এবার দুটো টিকিটের যে সিট দুটো ছিল সেই দুটো কিন্তু পাশাপাশি ছিল না, বেশ কিছুটা দূরত্বে ছিল। তো ভাবলো যে ঠিক আছে এসি 2 টায়ার কোনো অসুবিধা হবে না। তো ওর হাজব্যান্ড সঙ্গে সঙ্গে টিকিটটা বুক করে ফেলে এবং ফেরার টিকিটটা যেহেতু মোটামুটি অ্যাভেলেবেল ছিল এসি 3 টায়ারে, তো ওরা ওটাও বুক করে। এবার ওদের যা মোটামুটি ঘোরার প্ল্যানিং ছিল সেই ওয়াইজ হোটেলও বুকিং করে নেয়। তো সব কিছু মোটামুটি হয়ে যায়।
এবার এরকম লাস্ট মোমেন্টে টিকিট পেয়েছে, ওরা না খুব খুশি, মানে খুব আনন্দ, খুব এক্সাইটেড যে ঠিক আছে টিকিট পাওয়া গেছে, এবার আমরা খুব ভালো করে ঘুরতে পারবো, মজা করতে পারবো। এবার এইরকম করে ওদের মানে একদম সমস্ত প্ল্যান ডান। এবারে ওরা যখন আলটিমেটলি কালকা মেলে ওরা টিকিটটা কেটেছিল, তো ট্রেনে যখন ওঠে, তো উঠে দেখছে মোটামুটি একটা বিশাল, একটা বেশ বড় গ্রুপ রয়েছে, মানে তারা একে অপরকে চেনে, একসাথে তারা হয়তো ঘুরতে যাচ্ছে। তাদের গ্রুপের আরও অন্যান্য সদস্যরা কেউ এসি 3 টায়ারে রয়েছে, কেউ নর্মাল কম্পার্টমেন্টে রয়েছে। তো মোটামুটি দেখছে বেশ সেফ আর কি, সব কিছুই ভালো রয়েছে। তো ওরা কিছু খাবার দাবার নিয়ে ট্রেনে উঠে পড়ে, সোহিনী এবং ওর হাজবেন্ড, এবং বেশ মজা করতে করতে যায়। এবার ট্রেন তো পুরো একদম ফুল। এবার ওর হাজবেন্ডের কাছে না খাওয়া দাওয়ার সমস্ত জিনিসপত্রগুলো ছিল। এবার ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে ট্রেন চলতে শুরু করেছে। এবার টুকটাক সোহিনী কী করছে, ওর হাজবেন্ড যেখানে আর কি বসেছে সেখানে কখনো যাচ্ছে, গিয়ে একটু কথা বলে আসছে, আবার কখনো ওর হাজবেন্ড আসছে, বেশ আর কি আনন্দ মজা করতে করতে ওরা যাচ্ছে। এবারে ঘটনাটা যেটা ঘটে, যে আপনারা অনেকেই হয়তো কালকা মেলে ট্রাভেল করেছেন, বা হয়তো যারা করেননি তাদের জন্যও বলি, সেটা হচ্ছে যে এই কালকা মেলটা যে রয়েছে সেটা মানে যে কালকা বলে যে স্টেশন রয়েছে হিমাচল প্রদেশে, সেখানে যায়, এবং সেখান থেকে আপনি গাড়ি করে অথবা টয় ট্রেনে করে আপনি সিমলা পৌঁছতে পারেন। এবার কালকা মেলটা যখন ওই কালকাতে ঢোকে, মানে কালকা অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশ আর হরিয়ানার ঠিক মানে একদম বর্ডারে অবস্থিত। এবারে ওখানে যখন পৌঁছয় তখন কিন্তু অনেক ভোর, একদম ভোর ভোর কিন্তু পৌঁছে যায়। আর এই কালকা মেলটা অলওয়েজ দিল্লি হয়ে কালকা পৌঁছয়। তো এবার ট্রেন সুন্দর যাচ্ছে, ওর কিন্তু ওর বা ওর হাজবেন্ড কারোরই কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, খুব সুন্দরভাবে যাচ্ছে। এবার ওর মানে এই সোহিনীর যে সিটটা ছিল, ঠিক তার উল্টো দিকের সিটে একজন সিঙ্গেল একজন ভদ্রলোক ছিল। তো সে কি করে, সে দিল্লিতে নেমে যায় ট্রেন থেকে, দিল্লিতে নেমে গেছে। এবং দিল্লি থেকে নামার পরে ওই সেম দিল্লি স্টেশন থেকে একটি মেয়ে ওই ট্রেনে ওইখানে ওঠে, মানে যেহেতু ওই ট্রেন ওই সিটটা ভ্যাকেন্ট হয়ে গেল, তো ওইখান থেকে হয়তো মেয়েটার বুকিং ছিল দিল্লি থেকে, ও ওই সিটটা আসে। এবার মেয়েটার একটুখানি বিবরণ দিই, যেভাবে ঠিক সোহিনী লিখেছে আমি সেভাবেই ঠিক আপনাদেরকে বলছি। মেয়েটা হচ্ছে প্রচণ্ড রোগা এবং দেখতে ভালো, সুশ্রী একটি মেয়ে ওঠে। মেয়েটার বয়স হবে এই 24-25 এরকম বয়স হবে। মেয়েটি ওঠে এবং মেয়েটির হাতে একটা কালো রঙের ব্যাগ নিয়ে মেয়েটি ট্রেনে ওঠে, এবং মেয়েটি যেভাবে হয় আর কি টিকিট দেখে দেখে সিট নাম্বার দেখে ও দেখে যে ওর ওখানে সিট রয়েছে। তো সোহিনীও একবার দেখেছে মেয়েটাকে, দিল্লিতে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়ায়, তো দেখেছে। এবার এবার ও না খুব এক্সাইটেড যে ঘুরতে যাচ্ছে। এবার ভাবছে যে এবার রাতটুকু জাস্ট কোনো রকমে পাস করবে, আর খুব ভোর মানে খুব 5টা 5:30টার মধ্যে কিন্তু কালকা মেল কালকায় দাঁড়িয়ে যায়। আর কালকা মেলে কালকা পৌঁছে ওদের ওখানে কিছুক্ষণ টাইম গ্যাপ ছিল, তো সেখান থেকে আবার ওই সেম স্টেশন থেকেই ওদের টয় ট্রেন রয়েছে, তো টয় ট্রেনে করে সিমলা পৌঁছানোর কথা। তো মাঝে মধ্যেই ওর হাজবেন্ডের সিটের কাছে যাচ্ছে, সোহিনীর হাজবেন্ডও কখনো ওর সিটের কাছে সে একটু কথা টথা বলে যাচ্ছে। তো এবার ও মেয়েটাকে দেখে, তো মেয়েটাকে দেখে না অতটা প্রথমে খেয়াল করেনি, এমনি দেখেছে যে একটা মেয়ে উঠেছে। এবার মেয়েটার যে সিট ছিল, সেই মেয়েটার সিট ছিল মানে যেহেতু এসি 2 টায়ার, মানে আপার সিটটা ছিল। তো আপার সিটে মেয়েটা এসে প্রথমে উঠে গেছে, নিজের সিটে গিয়ে ব্যাগটা রেখে ওপরে বসে আছে। এবার অনেকক্ষণ ধরে মেয়েটা ভাবে মানে বসে আছে দেখে সোহিনী না একটু অড লাগে, যে ওর তো প্রথমেই উপরে উঠে গেল, নয় মেয়েটা খাওয়া দাওয়া করবে, নয় মেয়েটা শুয়ে পড়বে, কিন্তু ভাবে বসে আছে কেন, অনেকক্ষণ ধরে দেখছে মেয়েটা বসে আছে। তো তারপরে সোহিনী ভাবছে যে হয়তো মেয়েটা এক্ষুনি নেমে যাবে, এরপরে হয়তো কোনো কোথাও স্টেশনে নেমে যাবে। ও অনেকেই হয় যে মানে ভোর রাতের দিকে হয়তো কোনো স্টেশনে নামতে হবে, আর যেহেতু মেয়েটা একা ট্রাভেল করছে, হয়তো মেয়েটা ভাবছে যে আমি যদি ঘুমিয়ে যাই আমাকে তো কেউ ডাকতে পারবে না, আমার স্টেশন মিস হয়ে যাবে। তো একবার সেটা ভাবে, এবং ভেবে ও সেদিন মানে ট্রেনের মধ্যে তার কিছু করার নেই, আর যেহেতু ওর হাজবেন্ড অনেকটা দূরে, ফলে গল্প গুজব করবে সেই অবকাশও নেই। তো খাওয়া দাওয়া করে ও এসে ওর নিজের সিটে শুয়ে পড়েছে সোহিনী, এবং সোহিনীর সিটটা ছিল উল্টো দিকের একদম লোয়ারটা, যেহেতু দুটো করে সিট। ও শুয়ে আছে, এবং ও যেখানটায় শুয়ে আছে সেখান থেকে কিন্তু মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, মানে ওর মাথাটা যেদিকে রয়েছে। তো ও দেখছে যে মেয়েটা যেভাবে ঠিক উঠেছে একদম মানে পুরো কাঠের মতো একদম উঠেছে, উঠে একদম কাঠের মতো বসে রয়েছে, মানে মেয়েটার
মানে কোনো দিকে তাকাচ্ছেও না, কিরকম একটা স্টিফ হয়ে মেয়েটা বসে রয়েছে, মানে ঠিক যেভাবে পুতুল বা মডেলকে বসিয়ে রাখা হয় ঠিক সেরকম। এবার মানে মেয়েটাকে ওইভাবে বসে থাকতে দেখে কিছুক্ষণ পরে সোহিনী ভাবছে যে ব্যাপারটা কি মেয়েটার, মেয়েটা কি খুব ভয়ে আছে, ওর কি কিছু হয়েছে? তারপরে ভাবছে মেয়েটা তো একদম বাচ্চা মেয়ে নয়। তারপরে ভাবছে যে আরে হয়তো মেয়েটা এক্ষুনি স্টেশনে নেমে যাবো, হয়তো একটু ভয়ে ভয়ে আছে যে ঠিক মতো নামতে পারবে কি না বা কী বৃত্তান্ত। তো ও না মানে ওটাকে ইগনোর করে ও একটু ফোন টোন ঘাঁটছে, কারণ ও ভাবছে যে এবার তাড়াতাড়ি ঘুমিয়ে এসে যাবে, একটু ঘুমিয়ে নেবে, তারপরে তো একদম 5টা সাড়ে 5টার মধ্যে ট্রেন স্টেশনে ঢুকেই যাবে কালকাতে। তো ওর মনে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ঘুরছে যে কীভাবে কোথায় কোথায় ঘুরবে, কীরকম করে সাজাগোজা করবে, এই সমস্ত কিছু ওর মনের মধ্যে চলছে। এরকম ভাবতে ভাবতে তখন মানে যেহেতু ট্রেনটা কালকা মেলে যারা জার্নি করেছেন আপনারা জানেন বেশ লম্বা জার্নি, তো প্রথমে ট্রেনে উঠে তো সবার খুব এনার্জি থাকে, আস্তে আস্তে সবাই একটু টায়ার্ড হতে থাকে। তো ওই দিনটা যেহেতু আর কয়েক ঘন্টা পরেই সবাই নামবে, ভোর ভোর হলেই, তো সবাই শুয়ে পড়েছে, একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। এবার ও শুয়েছে এবং শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটছে এবং ও দেখছে যে ওই মেয়েটা, মানে মেয়েটা ওই যে বাঙ্কের উপরে বসে রয়েছে, এসি 2 টায়ারের আপার সিটে যে বসে রয়েছে, বসে বসে না দেখছে মেয়েটা প্রথমে তো মানে পুরো এক দৃষ্টে মনে হচ্ছে যেন মাটির দিকে বা একটু তেরছা করে তাকিয়েছিল, মানে কারোর দিকে তাকাচ্ছে না, মানে জাস্ট একটু মানে চোখটা নিচের দিকে রেখে ও মানে একদম চুপচাপ বসেছিল মেয়েটা, কোনো দিকে তাকাচ্ছে না, কিছু বলছে না, কিচ্ছু না। ইভেন মেয়েটার হাতে কোনো ফোনও নেই। অনেক সময় অনেক মানুষ ফোনে ব্যস্ত থাকে তো সেই জন্য খুব চুপচাপ থাকে, কিন্তু সেরকমও না, মেয়েটার হাতে ফোনও নেই, শুধু একটা কালো রঙের ব্যাগ, সেটাও ও নিয়ে একবার উপরে উঠে গেছে। আর মেয়েটা ছিল একটা জিন্স পরে, একটা জিন্স টপ পরেছিল আর হালকা একটা সোয়েটার মতো ছিল। এবার হঠাৎ করেই মানে যেহেতু ও শুয়ে আছে, এবার ঘুমটা না ওর কোনো কারণে আসছে না, মানে ঘুম মানে শুয়ে আছে, সারাদিনই শুয়ে রয়েছে, বসে রয়েছে, কোনো মানে ট্রেনের মধ্যে তো বিশেষ কিছু কাজকর্ম তো থাকে না, ফলে ওর মানে শরীরটা মনে হচ্ছে যে ঘুম আসবে ঘুম আসবে, বাট ওর কোনো কারণে ঘুমটা আসছে না। এইবারে কিছুক্ষণ পরে শোভিনী খেয়াল করে যে মেয়েটি আর কি ওখানেভাবে বসে আছে, মেয়েটি একটুখানি মাঝে মধ্যে ঘাটটাকে ঘোরাচ্ছে, একবার ডান দিকে ঘোরাচ্ছে, একবার ঘাটটা বাঁ দিকে ঘোরাচ্ছে, আবার একবার ডান দিকে ঘোরাচ্ছে, একবার বাঁ দিকে ঘোরাচ্ছে। এবার এটা দেখে না ওর একটু অড লাগে যে মেয়েটা এইভাবে ঘাড় ঘোরাচ্ছে কেন, কি ব্যাপার এত কেউ ঘাড় ঘোরায়। তো একবার তাকিয়েছে, তাকিয়ে দেখে আবারও নিজের মতো ফোনটা ঘাঁটছে। এর কিছুক্ষণ পরে মানে এই ঘটনা ঘটার আর মানে প্রায় মিনিট 6-7 পরে সোহিনী খেয়াল করে যে মেয়েটার ঘাড়টা মানে ও যে ওই ডান দিকে বা বাঁদিকে ঘোরাচ্ছিল সেটা একটু বেশি করে ডান দিকে ঘুরছে, বেশি করে বাঁদিকে ঘুরছে। মানে একটা মানুষ, সাধারণ একটা মানুষের ঘাড় যতটা ডান দিকে বেঁকতে পারে বা যতটা বাঁদিকে বেঁকতে পারে তার থেকে অনেক বেশি ডান দিকে এবং বাঁদিকে বেঁকছে। এবং এই জিনিসটা ও কিন্তু স্পষ্ট দেখে, মানে ও যেখানটা আর কি মানে ওর ওর দিকের যে জায়গাটা সিটের, সে জায়গায় কিন্তু মোটামুটি লাইট অফ, কিন্তু যেহেতু ওই মেয়েটা মানে ওর উল্টো দিকের সিটটায় ছিল, উল্টো দিকে তেরছা করে সিটটায়, এবং ও কিন্তু দেখছে যে ওর দিকের একটা লাইট কিন্তু জ্বলছে ট্রেনে, ফলে ওর ভুল দেখার কোনো জায়গাই নেই। ও লিখেছে যে আমি স্পষ্ট দেখেছি যে মেয়েটার ঘাড়টা মানে ঘাড়সহ মাথাটা মনে হচ্ছে যেন অনেকটা ডান দিক করে পিছনের দিকে চলে গেল, আবার কিছুক্ষণ পর নিজে থেকেই মেয়েটা ঘাড়টাকে ঠিক করলো, মানে নর্মাল পজিশনে আনলো, এবং তারপর আবার বাঁ দিকে অনেকটা মানে বলছে ওটা মানে ফট করে যদি কোনো মানুষের চোখ পড়ে ওই জিনিসটার দিকে, মানুষের গা গুলিয়ে যেতে পারে। একটা মানুষের ঘাড় কিভাবে অতটা পিছনে যেতে পারে, এইটা দেখে না মানে ওটা চোখটা পুরো আটকে গেছে এবং ও পুরো অবাক হয়ে গেছে যে এটা কি দেখলাম আমি। এবং যেই মুহূর্তে ও মানে এরকম মানে স্তব্ধ হয়ে গেছে নিজের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ওর দিকে চোখ পড়ে, ঠিক সেই মুহূর্তে সোহিনী খেয়াল করে ওই মেয়েটা ওর দিকেই তাকিয়ে আছে, মানে একদম পুরো চোখাচোখি হচ্ছে, মানে ও সোহিনীও মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে। এইটা দেখার পরে সোহিনী মানে জাস্ট মানে বুঝতে পারে যেটা আমি কি হলো, মানে মেয়েটা হয়তো আমাকে দেখছে বা আমি মেয়েটাকে ওইভাবে দেখছি, এটা ঠিক নয়, এবং ওর একটু ভয়ও লেগে যায় ব্যাপারটা দেখে। তো সঙ্গে সঙ্গে কি করে মানে চোখ তো নামিয়ে নেয়, ইভেন ও উল্টো পিঠ করে শুয়ে যায়, ও শুয়ে পড়ে, এবং শুয়ে পড়ার পরে ও যেটা লিখেছে যে ওর না মানে খুব অস্বস্তি লাগতে থাকে যে আমি এটা কি দেখলাম, একটা সাধারণ মানুষ কি কখনো ওইরকমভাবে ঘাড় ঘোরাতে পারে।
আর ওর সিটের ওখানে যারা যারা ছিল প্রত্যেকে শুয়ে পড়েছে, কেউ ওই ব্যাপারটা দেখেনি। এবং ও তারপরে ব্যাপারটাকে রিকল করার চেষ্টা করতে থাকে এবং ও বুঝতে পারে যে ও যেটা দেখেছে সেটা কিন্তু ঠিকই দেখেছে, কোনো ভুল দেখেনি। তারপরে ওর মনে আসে, জানে মেয়েটা তাহলে আমার দিকে কেন তাকালো, আমি এভাবে নিচে এইদিকে লোয়ার বার্থে শুয়ে রয়েছে, ও রয়েছে আপার বার্থে, তাও উল্টো দিকের, আচ্ছা করে ও আমার দিকে কেন তাকালো। তো ও না মানে ওর মনে একটা ভয়ও লাগতে থাকে, একটা কিউরিয়াসিটি ক্রিয়েট হয়, এবং ওর এটাও ভাবতে থাকে মনে মনে যে মেয়েটা এবার এখন কি করছে, মেয়েটা কি এখন ওরকম করছে। তো এই সমস্ত কিছু ভেবে ওর ওর গায়ে একটা চাদর ছিল, তো ও তো উল্টো দিকে ফিরে গেছিল, এবার আস্তে 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 আবার ওর অরিজিনাল পজিশনে ফেরে। অরিজিনাল পজিশনে যখন ও ফিরেছে, ফেরার পরে ওর মানে মুখের উপর দিয়ে ও কিন্তু চাদরটা রেখে দিয়ে, মানে ট্রেনে যে চাদরগুলো দেয় সেই চাদরগুলো ওর মুখের উপরে দেয়া ছিল। এবার ওর না একটা অদ্ভুত রকমের ফিলিংস আসতে থাকে, ও ভাবে যে আমি কি এখন এই চাদরটা খুলে ডাইরেক্ট দেখবো, নাকি একটু লুকিয়ে চাদরটা থেকে ফাঁক করে দেখবো। এবং ও ভাবছে আমি যদি দেখি আমি কি দেখবো, মেয়েটা সরাসরি ওরকমভাবেই বসে রয়েছে দেখবো, নাকি মেয়েটা নিজের মতো ডান দিক বাম দিকে ঘাড় ঘোরাচ্ছে দেখবো, নাকি আমি দেখবো মেয়েটা শুয়ে পড়েছে, কি দেখবো, এত রাত হয়েছে। তো এরকম নানান জিনিস ওর মনের মধ্যে চলছে, এবং চলতে চলতে ওর মানে মনে হচ্ছে বারবার যে আমি একটুখানি দেখি, কিন্তু ও না ভয় পায়, মানে সাহসটাও পাচ্ছে না। তো অনেক কষ্ট করে মানে প্রায় 8-10 মিনিট চেষ্টা করে ও চাদরটাকে কোনো রকমে কায়দা করে একটু সরিয়েছে, সরিয়ে ও এক চোখ দিয়ে যখন দেখছে, তখন ও যেটা দেখতে পায় যে ওই মেয়েটি আপার বার্থে বসে রয়েছে, মেয়েটি শোয়নি, বসেই রয়েছে। এবং মেয়েটা যেটা করছে, ওর মানে চুলটাকে না মানে জাস্ট সমস্ত চুলটা নিয়ে একটা বেঁধে একটা পনিটেল মতো করা ছিল মেয়েটার। ও ওর গলাটাকে, মানে যে গলাটা আছে মানুষের যে গলা হয়, ও নিজের গলাটাকে এক হাত দিয়ে ধরেছে, ধরে না ওর গলাটাকে কিরকম করে করে মানে মোচড় দিচ্ছে। একটা মানে আপনাদেরকে সব থেকে ভালোভাবে বোঝানোর জন্য আমি বলতে পারি, আমরা জামা কাপড়ে মানে জলে ভেজানোর পরে আমরা জামা কাপড় থেকে জল নিংড়ানোর জন্য যেভাবে আমরা জামা কাপড় নিংড়োই, ঠিক সেইভাবে যদি একটা মানুষ তার নিজেরই গলাকে নিজেরই হাত দিয়ে নিংড়ানোর চেষ্টা করে বা টুইস্ট করার চেষ্টা করে বলতে পারি, তাহলে ব্যাপারটা যেরকম দেখতে লাগবে বা যেরকম ভয়ঙ্কর বিষয়টা দাঁড়াতে পারে, সোহিনী কিন্তু এক্স্যাক্ট সেম জিনিসটা দেখো ওই মেয়েটাকে করতে। মেয়েটা নিজেরই হাত দিয়ে নিজের গলাটাকে টুইস্ট করার চেষ্টা করছে, এবং শুধু টুইস্ট করার চেষ্টা করছে শুধু তাই নয়, মেয়েটার মানে ওরকম করে যেহেতু নিজের গলায় নিজে চাপ দিচ্ছে, যেহেতু আমাদের এই আমাদের ধরের সাথে আমাদের মাথার সাথে যে কানেকশান, যে শিরা উপশিরাগুলো রয়েছে, সেগুলো তো গলার মাধ্যমেও তো থাকে, গলার দিকেও অনেক থাকে। তো ও দেখতে পাচ্ছ হাত দিয়ে মেয়েটা মানে খুব চেপে চেপে ওর গলাটাকে টুইস্ট করছে, এবং ওর যে শিরা উপশিরাগুলো যে রয়েছে সেটা কিন্তু রীতিমতো ফুলে ফুলে যাচ্ছে গলার দিকে, এবং ও দেখছে ও মানে পুরো মানে গায়ের জোরে নিজের গলাটাকে টুইস্ট করার চেষ্টা করছে। ভাবুন একবার, রাতের বেলা ট্রেনের মধ্যে রয়েছে, ট্রেন দ্রুত গতিতে ছুটছে নিজের গন্তব্যের দিকে, সেখানে ও শুয়ে শুয়ে এই জিনিস প্রত্যক্ষ করছে। এইটা যখন ও দেখে, ওর এতটা মানে ও ঘাবড়ে যায় জিনিসটা দেখে, মানে একটা মানুষ নিজেই নিজের গলাটাকে ওরকম করে টুইস্ট করছে, ওরকম করে পেঁচাচ্ছে, মানে পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে, এইটা দেখেও এতটাই ঘাবড়ে যায়। ও শুয়েছিল এবং ওর পাশে ফোনটা ছিল, ও ঘাবড়ে গিয়ে ও একটু নড়ে যায়, এবং ওর ফোনটা কিন্তু যেহেতু লোয়ার বার্থে ছিল সেখান থেকে ধাপ করে নিচে পড়ে, ট্রেনের মেঝেতে পড়ে। এই যে আওয়াজটা হয়, এই মানে মেয়েটা তো নিজের মন মানে একবারে গায়ের জোরে ও নিজের গলাটাকে মোচড়ানোর চেষ্টা করছে, টুইস্ট করার চেষ্টা করছে এক হাত দিয়ে, এবং সঙ্গে সঙ্গে ওই যে মোবাইল পড়ার আওয়াজটা হয়, এবং মানে ওই মেয়েটা থেমে যায়, মেয়েটা থেমে যায়, এবং ওর যেহেতু ফোনটা পড়ে যায়, ও না মানে প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং ওই জিনিস দেখে ও ভাবে যে আরে ফোনটা আমার পড়ে গেল, এবার ও যদি ফোনটা নিতে যায় তাহলে আবার যদি মেয়েটার সাথে চোকাচোকি হয়। তো ও না ভাবলো যে না আমি ঘুমিয়ে থাকার ভানটা করি, ও ভাবছে আমি ঘুমিয়ে থাকার ভান করি, কারণ নাহলে মেয়েটা বুঝতে পেরে যাবে যে আমি ওকে দেখছিলাম। আর যেটা সোহিনী লিখেছে যে মানে
মানে আমাদের চ্যানেলের উদ্দেশ্য করে লিখেছে যে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম সেই মুহূর্তে, সেটা আমি এই ইমেলে লিখে বোঝাতে পারবো না। সেই সময় আমার মনের মধ্যে ঠিক কী হচ্ছিল, মানে আমার হার্টবিট যে এত জোরে, মানে আমার হার্ট পাম্প করছে, সেই আওয়াজটা আমি নিজে শুনতে পাচ্ছি। ট্রেন চলছে, যতই এসি টু টায়ারে আমি থাকি না কেন, ট্রেনের একটা নিজস্ব একটা ঝাঁকুনি বলুন, হালকা একটা দুলুনি থাকেই, বাট সেটাকে উপেক্ষা করে আমি বুঝতে পারছি যে আমার হার্ট কত জোরে পাম্প করছে। শুধু তাই নয়, ওই জিনিসটা দেখার পরে ও বলছে যে আমার হাত পা কীরকম যেন মনে হচ্ছে যেন অসাড় হয়ে গেছে, মানে আমি নিজের চোখে কী দেখছি। তো ওইভাবে ফোনটা পড়ে গেছে। এবার মানে ও তো হালকা, ওর শরীরটা নড়ে গেছিলো, কেঁপে গেছিলো। এবার ও না মানে ভাবছে যে আমি চোখটা বন্ধ করে থাকি, ব্যাপারটা মানে কিছুক্ষণ হয়ে যাক, তারপর আমি আমার ফোনটা কুড়িয়ে নেবো। আর ওর যেখানে সিট পড়েছিল সেখানে সবাই ঘুমোচ্ছে, একদম মানে অকাতরে ঘুমোচ্ছে যাকে বলে। এবার ও তো মানে মানে চোখটা পুরো বন্ধ করে রয়েছে, আর ওর প্রচণ্ড ভয় করছে। এবং ও ভাবছে যে মানে কি করবে, উঠে গিয়ে ওর হাজবেন্ড যেখানে শুয়ে আছে সেখানে যাবে, নাকি মানে উঠে বসবে, লাইট জ্বালবে, ও কী করবে কিছু বুঝতে পারছে না। আবার ওর মনে তখন এটাও চলছে যে আরে মেয়েটা কি মানে এই ট্রেনের মধ্যে কি কিছু মানে নিজের ক্ষতি করার চেষ্টা করছে, ও কি নিজেকে হার্ট করার চেষ্টা করছে, ও কিছুই বুঝতে পারছে না। এমন সময় সোহিনী চুপ করে মানে শুয়ে রয়েছে, এবং ওর মানে চোখের উপর অবধি, মানে কিছু পুরো মুখটা ঢাকা নয় বা চোখ অবধি, ও ওই ট্রেন থেকে যে চাদরগুলো দেওয়া হয় এসি টু টায়ারে, তো সেই চাদরটা দেওয়া রয়েছে। এবং ট্রেনে কোনো আওয়াজ পাচ্ছে না, মানে আওয়াজ পাচ্ছে না বলছে ওদের ওই কম্পার্টমেন্টের আশেপাশে সবাই ঘুমোচ্ছে, মানে কেউ যাতায়াত করছে না, কিচ্ছু না। এমন সময় ও আওয়াজ, থুপ করে একটা আওয়াজ পায়, এবং ওই আওয়াজ যেটা পায়, সেই আওয়াজটা পাওয়ার পরে না ও খুব মানে খুব ভয় লেগে যায় ওর, যে কী হলো, আওয়াজটা কিসের হলো। এবারে চোখও খুলতে পারছে না। এবার তখনও বুঝতে পারলো যে আওয়াজটা হচ্ছে যে মানে উপরের বাঙ্ক থেকে, যেহেতু মানে ওই মেয়েটি আপার বার্থে ছিল, তো আপার বার্থের পাশ দিয়ে একটা ছোট মই সিঁড়ি টাইপের একটা জিনিস থাকে। তোর মনে হলো যে কেউ একজন ঠিক ওই মেয়েটা যেদিকটা আর কি বসেছিল সেদিক থেকেই আওয়াজটা ধুপ করে এলো। তো ভাবছে মেয়েটা কি আবার উপরের সিটটা থেকে নামলো নাকি। তো এটা যখন ভাবলো, যে ও ভাবলো যে হয়তো নেমেছে, তখন ও ভাবছে আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো কোনো স্টেশন আসছে, ও হয়তো নেমে যাবে মেয়েটা। তো ও তো বেশ মানে ভাবছে যে ঠিক আছে মেয়েটা নেমে যাক বাবা, তাহলেই ভালো। ও ভাবছে যে যেই মুহূর্তে ট্রেনটা থামবে, মেয়েটা তো নিশ্চয়ই তার আগেই দরজার কাছে চলে যাবে, আমি টুক করে ফোনটা নিয়ে আমার হাজবেন্ড যেখানে আছে ওইখানটা চলে যাব। আর হয়তো বেশি রাত তো বাকি নেই, আর হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম 2.5-3 ঘন্টার মধ্যে এবার আমরা নেমে যাব। কারণ ওর কাছে ফোন নেই, ও দেখতে পাচ্ছে না টাইমটা কি। এইবারে এবার দেখুন, ট্রেনের মধ্যে দিয়ে যদি কেউ চলাচল করে, আপনি যদি জেগে থাকেন, আপনি কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে আপনার পাশ দিয়ে কেউ চলাচল করলো। এবার ও ভাবছে, সোহিনী ভাবছে যে আরে ধুপ করে একটা আওয়াজ হলো, কিন্তু মেয়েটা কি আদৌ গেছে নাকি মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, এবার ও না কিছু বুঝতে পারছে না। এবার এমন এমন অবস্থায় ও কী করেছে, ওর চোখের সামনে থেকে হালকা করে মানে চাদরের ভিতর দিয়ে হাত দিয়ে হালকা করে ওর এক চোখের পাশ দিয়ে চাদরটাকে একটু নামিয়েছে সামান্য। এবার নামানোর পরে ও যখন ওই একটা চোখ দিয়ে ওই মেয়েটার সিটের দিকে তাকিয়েছে, তখন সোহিনী যেটা দেখে যে সিটে কেউ নেই। মানে ওই মেয়েটা যে উল্টো দিকের যে আপার বাঙ্কে ছিল, দেখছে ওই আপার বাঙ্কে কেউ নেই, পুরো ফাঁকা। তো ও না তখন ভাবছে আরে মেয়েটা তাহলে শিওর নেমে গেছে। তো এবার ওর ভাবছে যে ঠিক আছে এবার আমি তাহলে নিয়ে নেবো। এবার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, ও না মানে ওকে দেখতে পায়নি মেয়েটাকে আপার বাঙ্কে, ঠিক আছে, কিন্তু ওর তখনও না একটা খুব আনক্যানি ফিল হতে থাকে, একটা খুব অদ্ভুত রকমের ওর মনের মধ্যে, শরীরের মধ্যে একটা অবসন্ন ভাব চলে আসে, এবং ওর মনে হচ্ছে ওর শরীরে কোনো জোর পাচ্ছে না। মানে ফোনটা কিন্তু একদম, আপনারা জানেন যে ট্রেনের যে সিটগুলো থাকে মানে লোয়ার যে বার থাকে সেটা যে খুব উঁচুতে হয় তা নয়, ফলে হাত বাড়ালেই কিন্তু, ও যেহেতু শুয়েছিল সেখান থেকে হাত বাড়ালেই ও ফোনটা নিয়ে নিতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা ও লিখেছে, অ্যাট দ্যাট মোমেন্ট ওর পুরো শরীর অবসন্ন হয়ে আসে, পুরো শরীর ভারী হয়ে যায়, এবং ওর না মানে কোনো কিছু করার মতো আর জোর নেই, মানে ও যে হাতটা বাড়িয়ে নেবে ফোনটাও, সেটাও নিতে পারছে না। এমন সময় ও বুঝতে পারে কেউ একজন ওর সামনে এসে দাঁড়িয়েছে, এটাও পুরোপুরি বুঝতে পারে। এবারে বলি, ওর যে মানে এটা তো টু টায়ার সেকশন ছিল, তো টু টায়ারের লোয়ার বার্থে ও শুয়েছে, ওর যে আপার যে বার্থটা ছিল সেখানে একজন ভদ্রমহিলা শুয়েছিলেন, আর আর একদম ওর পাশের যে সিটটা ছিল সেখানে ওরকম একটা ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ মতো শুয়েছিলেন।
এবার ও ভাবছে যে আমার পাশে সে কে দাঁড়ালো, কারণ ওই ওপর থেকে যে ভদ্রমহিলার ওর ওপর সিটটায় যে শুয়েছে তিনি যদি নামতো, আর সে ওইভাবে প্রথম কথা দাঁড়াবে না, দ্বিতীয় কথা হচ্ছে সে যদি নামতো তাহলে কিন্তু সোহিনী দেখতে পেত যে কেউ একজন ওপর থেকে নামছে, আর সে সবার আগে লাইটটা জ্বালাবে। তো ওর মনে ন্যাচারালি একটা প্রশ্ন আসছে যে তাহলে কে এটা, কে নামলো, কিন্তু মানে কাউকেও নামতে দেখেনি, কে কে নেমেছে সেটাও বুঝতেও পারছে না, ওর না অদ্ভুত টাইপের লাগে। এবং সেই সময় ও যেটা বলছে যে আমার এত জোরে হার্টবিট হচ্ছে, আমি এত ভয় পাচ্ছি, আমি নিজে বুঝতে পারছি যে আমি কেন এত ভয় পাচ্ছি। এবং যখন আরেকটু সময় মানে পাস করে তখনও বুঝতে পারে যে যে ব্যক্তি বা যে মানুষটা ওর সামনে দাঁড়িয়েছিল সে এবার ওর আরেকটু কাছে এসে দাঁড়িয়েছে, মানে বলা যেতে পারে ওর মুখের কাছে এসে এবার সে দাঁড়াচ্ছে। এবার ওর এত ভয় করছে চোখ খুলে দেখতে পাচ্ছে না, কিন্তু সবই বুঝতে পারছে ওর ঘুম নেই, ওর পুরোপুরি জেগে রয়েছে। ইন দ্য মিন টাইম ও যখন বুঝতে পারে যে এবার ওর সামনে একদম সামনে কেউ, চোখের মুখের সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, সেই সময় ওর অনেক কষ্ট করে অনেক সাহস অবলম্বন করে ও একটু চোখটা খোলে। একটু যখন চোখটা খোলে তখন ও বুঝতে পারে যে ও তো মানে একদম নিচুতে লোয়ার বার্থে শুয়ে রয়েছে এবং ওর পাশে এসে কেউ দাঁড়িয়েছে। তো চোখটা একটু খোলার পরে সোজাসুজি যখন ও চোখটা দেয় তখন দেখতে পায় যে ওই যে মেয়েটি ওই উল্টো দিকের আপার বাঙ্কে ছিল, সেই মেয়েটি আমি বললাম যে একটা ব্ল্যাক কালারের জিন্স পরেছিল। তো বুঝতে পারছে চোখটা গিয়ে ওর ওই ব্ল্যাক কালারের জিন্সের উপরে পড়ে, এবং এটা থেকে ও বুঝতে পারে যে ওর সামনে এখন ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। এইটা যখন ও হয় তখন ও না মানে এত ভয় পেয়ে যায়, ও ভাবছে যে মেয়েটা কেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, ওর সিট হচ্ছে উল্টো দিকে। আর মেয়েটা দিল্লি থেকে উঠেছিল, ওঠা থেকে মেয়েটা কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু মেয়েটার টিকিট একবার চেক করা হয়েছে, সেই সময় মেয়েটা কিছু বলেনি, যা তোর টিকিটটা দেখিয়ে দিই, যেটা ম্যানুয়াল টিকিট ছিল। এবং মেয়েটা কোনো দিকে চোখ পর্যন্ত দিতে দেখেনি, ভাবছে এই মেয়েটা আমার সামনে কেন দাঁড়ালো। তো তখন ও বুঝতে পারে, মানে চোখটা তো ওর বন্ধ কিন্তু প্রচণ্ড ভয় করছে। এবার ও মেয়েটা কি করেছে, যে ওই যে মেয়েটি আর কি ওরকমভাবে বাঙ্কে শুয়েছিল সেই মেয়েটি ওর ওই যে বললাম যে ওর ফোনটা মাটিতে পড়ে গেছিল, ওর ফোনটা তোলে নিজের হাতে করে তুলে ওর মাথার কাছে মেয়েটা ফোনটা রেখে দেয়, ওর মাথার কাছে ফোনটা রেখে দেয় এবং ওকে ইংলিশে বলে যে আমি জানি তুমি ঘুমোওনি, এই কথাটা ইংলিশে ওকে বলে মেয়েটা ওখান থেকে চলে যায় এবং গিয়ে সোজা উঠে ওর যে ওপরের যে ওর যে নিজস্ব যে সিটটা ছিল সেই আপার বাঙ্কে, সেখানে গিয়ে মেয়েটা আবার যথারীতি ঠিক যেভাবে এতক্ষণ ধরে বসেছিল ঠিক সেভাবেই বসে থাকে। এবার ভাবুন আপনারা কতটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন। ও এমনিতেই সোহিনী প্রচণ্ড ভয় পাচ্ছিল, সেটা ও নিজেও জানে না, কারণ ওটা ও মেনশন করেছে যে ও নিজে কিন্তু যথেষ্ট যুক্তি দিয়ে বা বিজ্ঞানসম্মত যে বিষয়গুলো সেগুলোকেও সবসময় মানে এবং সেভাবেই ও নিজেকে ছোট থেকে তৈরি করেছে। কিন্তু এই জায়গায় এসে ওই মেয়েটাকে ওরকমভাবে অস্বাভাবিক রকমভাবে মানে প্রায় নিজের ঘাটটাকে পিছনে নিয়ে যাচ্ছে দেখে ও প্রথমেই প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং সেটাকে দেখে না ওর খুব অস্বাভাবিক বলে মনে হয়, ওর মনে হয় যেটা কখনোই কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। দ্বিতীয় যেটা দেখেছিল যে ওইভাবে নিজের হাত দিয়ে নিজের গলাটাকে টুইস্ট করছে, নিজের গলাটাকে যেভাবে ভিজে কাপড় থেকে মানুষ জল বার করে যেভাবে নিংড়োয় ঠিক সেভাবে নিজের গলাটাকে টুইস্ট করার বা নিংড়োনোর চেষ্টা করছে, এই দুটো জিনিস যখন ও দেখে ওর প্রচণ্ড ভয় লেগে যায়। এবং সবসময় এবং যে মানুষটা ও বলছে যে আমি সবসময় ব্যায়াম যোগা এগুলোর মধ্যে থাকি, কিন্তু জানি না সেদিন রাতে আমার কি হয়েছিল, আমার পুরো শরীর অবসন্ন হয়ে যায়, পুরো শরীর। এইরকম যখন সিচুয়েশন তো তখনও ওইভাবে যে ওর ফোনটা পড়ে গেছে, এবার ওই মেয়েটা যে এসে ওর ফোনটা তুলে দিয়ে যাবে এটা কিন্তু ওর কাছে একেবারেই এক্সপেক্টেড ছিল না। এবং হঠাৎ কেনই বা মেয়েটা এলো, এসে ওর ফোনটা তুলে দিয়ে গেল, সেটাও কিন্তু ওর কাছে মানে কোনো ধারণাই ছিল না ওর কাছে, খুব স্বাভাবিকভাবেই ও জানতো না কেন এটা হলো। এবং শুধু তাই নয়, মেয়েটা কি করে বুঝতে পারলো ওই মেয়েটি যে ওরকমভাবে আপার বাঙ্কে বসেছিল, যে ওর সাথে একবারও কথা বলেনি কিছু না, যে ওর দিকে সেভাবে তাকায়ওনি, সে কি করে বুঝে গেল যে ও তখনও ঘুমোয়নি, এটাও কিন্তু সোহিনীর কাছে একটা বিশাল রহস্যময় ব্যাপার। যাই হোক,
এই ঘটনা যখন ঘটে তো তখন সোহিনী মানে এত ভয় পেয়ে গেছে, এত ভয় পেয়ে গেছে, ও মানে কিছুক্ষণ সময়ের জন্য ও পুরো একদম স্টপ হয়ে যায়। মানে ও বলছে যে আমি নিজে আমার নিজের হাতে জোর পাচ্ছি না, আমি আমার নিজের হাতটাকে যখন মনে করছি যে আমি আমার ডান হাতটা বা হাতটাকে তুলবো, আমি কোনো সাড় পাচ্ছি না। ইভেন আমার পা দুটোর ক্ষেত্রেও সেম হয়। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে ট্রেনের মধ্যে এসি টু টায়ার একটা ঠান্ডা থাকেই, কিন্তু রাতের বেলা শোয়ার সময় ওখানে টেম্পারেচারটা যথেষ্ট কমফর্টেবল ছিল, এবং ও চাদর একটা গায়ে দিয়েছিল। বলছে আমার এত ঠান্ডা লাগছে এবং আমার হাত পা পুরো অবশ হয়ে গেছে, শুধু আমার মাথা কাজ করছে। তো এমতাবস্থায় ও নিজের হাতটাকে পাটাকে একটুখানি সচল রাখতে চাইছে, এবং এইসব করতে করতে না মানে ওর হাত পাটাকে একটুখানি নাড়াচাড়া করছে। সেরকম করতে করতে ওর যে চাদরটা ছিল, যেটা ওর চোখ অবধি ছিল, সেই চাদরটা অনেকটা নেমে যায়, প্রায় গলা অবধি নেমে এসছে চাদরটা, এবং ওর কিন্তু চোখটা খোলা। চোখটা যখন এবার ও মানে খোলা করেছে, তখন ও দেখছে যে ওই মেয়েটা কিন্তু ওর সিটে নেই। শুধু মেয়েটা সিটে নেই নয়, আমি বললাম যে মেয়েটা একটা কালো ব্যাগ নিয়ে উঠেছিল, সেই কালো ব্যাগটাও কিন্তু নেই মেয়েটার সাথে। এবার না ও একটুখানি মনে হলো যেন মানে ওই মেয়েটাকে না দেখে, মেয়েটার ব্যাগটা না দেখে, এবং আশেপাশেও যখন দেখছে মেয়েটা নেই, তখন ওর একটু একটু করে আস্তে আস্তে ও না একটু শরীরে মনে হলো যেন একটু বল পেলো। তো ও ভাবলো যে যাক বাঁচা গেছে বাবা, মেয়েটা মনে হয় এবার নামবে। এবার তখন ট্রেনের স্পিডটা একটু একটু কম হচ্ছে, মানে হয়তো কোনো স্টেশনে একটু হলে সময়ের জন্য হলেও থামবে। তো ও ভাবছে যে তাহলে মেয়েটা কি ভালো মেয়ে, না আমার ফোনটা পড়ে গেছিলো, ও হয়তো বুঝতে পেরেছে যে আমি ফোনটা ঘাঁটছিলাম। কিন্তু তারপরে ও ভাবছে যে আচ্ছা তাহলে আমাকে মেয়েটা এটা কেন বললো যে যে আমি জানি তুমি ঘুমোওনি, এবং মেয়েটা ইংলিশে বলে। তো ও না কিছুই বুঝতে পারে না। তো যাই হোক, এরকমভাবে কিছুক্ষণ বা 15-20 মিনিট পরে ওর না শরীরে একটু জোর পায়, এবং যেহেতু ও লোয়ার বার্থে ছিল, ও উঠে বসে। উঠে বসে ওর কাছে একটা জলের বোতল ছিল, সেই জলের বোতল থেকে একটু জল খায়। এবার জল খাওয়ার পরে এবার ও না মানে যখন একটু ধাতস্থ হয়েছে পুরো ব্যাপারটায়, ও ভাবলো যে একটু হাজবেন্ডের কাছে যাবে, কারণ ওর প্রচণ্ড ভয় করছে। এবার দেখছে যে মোটামুটি ট্রেনে সবাই ঘুমোচ্ছে, মানে প্রায় 90% লোকই ঘুমোচ্ছে, একটা দুটো লোক এদিক ওদিকে। আর এমনিতেও এসি টুটারটা খুব বিশাল বড় নয়, তো দেখছে দু তিনজন মতো আছে যারা হয়তো নামবে। এবার ও ভাবছে যে ঠিক আছে। এবার ও ভাবলো যে জলটা খেয়ে একটুখানি ওর মানে তখনও শরীরটা রীতিমতো খারাপ করছে। হুম। তো ও ভাবলো যে আমি আমার হাজব্যান্ডের কাছে যাই। তো ট্রেন মোটামুটি একটু মনে হচ্ছে স্পিডটা কমেছে, একটা হয়তো আপকামিং কোনো স্টেশন আছে, সেখানে ট্রেনটা কিছুক্ষণের জন্য হলো দাঁড়াবে। এবার ও জলটা খেয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওর হাজব্যান্ডের দিকে যাচ্ছে। এবার আমি বলেছিলাম আপনাদেরকে শুরুতেই যে ওর সিট আর ওর হাজব্যান্ডের সিটের মধ্যে কিন্তু বেশ কয়েকটা নাম্বারের পার্থক্য আছে, মানে একটু দূরে। তো ওর হাজব্যান্ডের সিটের কাছে মোটামুটি গেছে, এবং এর মধ্যে কিন্তু ও মেয়েটাকে দেখেইনি। ঠিক আছে। আর এসি টু টায়ারে আপনারা জানেন যে আটকানো থাকে, মানে দরজাটা আপনাকে রীতিমতো কাচের একটা ভারী মেটাল এবং কাচের একটা ভারী দরজা খুলে আপনাকে দরজা অ্যাক্সেস করতে হবে বাইরে বাইরে, মানে ট্রেনে ওঠা নামার জন্য। ফলে ও যেহেতু ও আর ওদিকে দেখেইনি, ও ভেবেছে যে মেয়েটা হয়তো বাইরে গেছে, এবার নামবে। এবার ওর হাজব্যান্ডের সিটের কাছে গেছে, এবার সিটের কাছে গিয়ে দেখছে ওর হাজব্যান্ড ঘুমোচ্ছে। তো ও ভাবলো কি যে থাক, হাজব্যান্ড যখন ঘুমোচ্ছে আর এমনিতেও একটু পরেই আমাদেরকে জাগতেই হবে, কারণ ও মানে সোহিনীর ফোনেও অ্যালার্ম ছিল, আবার ওর হাজব্যান্ডের ফোনেও অ্যালার্ম দেওয়া ছিল। তো ভাবছে ঠিক আছে, ও যখন ঘুমিয়ে গেছে থাক, ওকে আর ডাকবো না। তো এটা ভেবেছে। ভাবার পরে ও ভাবলো যে ঠিক আছে, আমি তাহলে আমার সিটে চলে যাই। তো ও নিজের সিটে চলে এসছে, এবং তারপরে ও ভালো করে দেখে, মানে যতটুকু চোখ দিয়ে দেখতে পাচ্ছে, তো দেখছে যে মেয়েটা কোথাও নেই। তো ডান দিক দিয়েও দেখছে, বাদিক দিয়েও দেখছে। তো ও ভাবলো যে ঠিক আছে, এবার ট্রেনটা তখন বেশ অনেকটা স্লো হয়ে গেছে, এবার একটা কোনো স্টেশনে ঢুকছে। এবার আপনারাও হয়তো খেয়াল করে থাকবেন যে ট্রেনে যখন কোনো স্টেশন আসে বা স্টেশন থেকে মানে নতুন কোনো স্টেশনে দাঁড়ায়, বিশেষত এই রাতের টাইমটায়, এখানে কিন্তু পুলিশ থাকে। অনেক ক্ষেত্রেই পুলিশ থাকে, অনেক সময় হয়তো থাকেও না, বাট অনেক ক্ষেত্রেই থাকে। তো ও দেখছে মোটামুটি পুলিশ, ট্রেনটা থামলো একটা স্টেশনে, এবং 2-3টে পুলিশ ওদের যে বগিটা ছিল এসি টু টায়ারের মধ্য দিয়ে পাস করে চলে গেল। তো ও তো খুব সেফ ফিল করছে, ভাবলো যে ঠিক আছে মেয়েটা হয়তো নেমে গেছে। তো ফোনটা একবার দেখছে ফোনটায় কিছু স্ক্র্যাচ ট্যাচ পড়েছে কিনা, তো দেখছে ফোনটা একদম ঠিক আছে। ভালো কথা। এবার ও দেখছে, এবার আবার একটু জল টল খেয়েছে, খেয়ে এবার ও ভাবলো শোবে। এবার ট্রেনটা মোটামুটি ছেড়েও দিয়েছে, মানে ওখানে 10 মিনিট মতো দাঁড়ালো, ছেড়ে দিয়েছে, এবং ও ঘড়িতে দেখছে
আর মোটামুটি 2 ঘন্টার মধ্যে ট্রেন যে স্পিডে যাচ্ছে এস্টিমেটেড টাইম হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে এবার নেমে যাবে ওরা, 2 থেকে 2.5 ঘন্টা পরে কালকা নামবে। এবার ও তো ভাবছে যে ঠিক আছে, ভালোই হলো, সুন্দর করে টিকিট পেয়ে কীভাবে ঘুরবে, আজকেই ওরা সিমলা পৌঁছে যাবে, এই সমস্ত কিছু ওর মাথার মধ্যে আসছে। তো এমন সময় ওর মনে হলো যে ও একটুখানি টয়লেট ইউজ করবে। তো ঘুম তো সেরকমভাবে আসছিল না। এবার ওখান থেকে বেরিয়েছে, এবার ও যে সিট থেকে নেমেছে, নেমে ও টয়লেটের দিকে যাচ্ছে। এবার ওর যে সিটটা ছিল সেখান থেকে টয়লেটটা আরও বেশ 2-3টে মানে 2-3টে আর কি ওরকম সিটের জায়গার পরে। তো ওখান দিয়ে একটু পাস করেছে। তো পাস করার পরে ও দরজাটা খুলেছে, খুলে ও দেখছে যে দুদিকে দুটো যেরকম হয় আর কি, এসি 2 টায়ারের মাঝখানে একটা, যেহেতু এসি চলে তো সেটাকে মানে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য বগির শুরুতেও একটা করে দরজা থাকে, তো সেটাকে খুলেছে। খুলে দেখছে দুদিকে দুটো এমনি দরজা ট্রেন থেকে ওঠা নামার জন্য, আর ঠিক তারপরেই হচ্ছে একটা বেসিন, বেসিনের পাশে হচ্ছে দুদিকে দুটো টয়লেট। এবার দেখবেন, আপনারাও খেয়াল করেছেন যে যখন কোনো একটা স্টেশন, হয়তো কোনো একটা স্টেশন এক্ষুনি ট্রেন থামবে, তো সেখানে না অনেক লোকজন জড়ো হয়ে যায় দরজার সামনে, যে জাস্ট প্ল্যাটফর্ম এলেই নেমে যেতে পারে যাতে তাড়াতাড়ি। এবার যেহেতু একটা প্ল্যাটফর্ম কিছুক্ষণ আগেই গেছে, মানে 5-7-10 মিনিট হয়েছে, একটা জায়গায় স্টপ দিয়েছিল, তো দেখছে যে কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। তো ও ভাবছে যে বাহ, আর মনে হয় এখানে আর মনে হয় থামবে না, এবার হয়তো একদম ডাইরেক্ট গিয়ে কালকাতেই থামবে। তো বাথরুমে ঢুকেছে, কাজকর্ম সেরেছে। সেরে যখন ও দরজাটা খুলতে যাচ্ছে, মানে বাথরুমের ভিতরে, তখনও ও দেখছে যে এই বাথরুমটা ও, মানে আমি বলেছিলাম যে কালকা মেল আপনারাও জানেন যে বেশ অনেকটা ডিস্টেন্স কিন্তু হাওড়া থেকে। এবার ওই বাথরুমটা ওর আগেও ইউজ করেছে, ওর কিন্তু কখনোই কোনো লকে প্রবলেম মনে হয়নি। বাট হঠাৎ করেই ওর মনে হয় যেন যে দরজাটা কোনোভাবেই খুলছে না। এবার অনেকটা রাত হয়ে গেছে, তো মানে কেউ আশেপাশে নেই। অন্যান্য সময় কী হয়, দরজায় যদি ঝনঝন করে দিনের বেলা হলে অনেকে দাঁড়িয়ে থাকে, অনেকে হয়তো বাথরুমের জন্য লাইন দিয়ে থাকে, তো এরকম আওয়াজ করলে কেউ একজন বাইরে থেকে হেল্প করে দেয়। তো এরকম করে খোলার চেষ্টা করছে, দেখছে কোনোভাবেই খুলছে না দরজা। তো অনেক একটু ঘাবড়ে যায় যে ব্যাপারটা কী হলো, এভাবে মানে কেউ তো আশেপাশে নেই, আমি কত আওয়াজ করব। তো ও না বিভিন্ন রকম, মানে যেভাবে নর্মালি দরজাটা খোলে সেভাবে বারবার খোলার চেষ্টা করছে, বাট ও কোনোভাবেই খুলতে পারছে না। ভাবুন, ওরকম একটা মানে মাঝরাতে ট্রেনের মধ্যেও বাথরুমে গেছে, সেখানেও বাথরুমের দরজা খুলতে পারছে না। তো অনেকক্ষণ ধরে টানাটানি করার পরে হঠাৎ করেই ও খেয়াল করে ওর দরজাটা জাস্ট, মানে অনেকক্ষণ ধরে ও জোরে দিচ্ছে, প্রেশার লাগাচ্ছে, যেভাবে খোলা উচিত সেভাবে খোলাচ্ছে, মানে 100বারও ট্রাই করেছে, বাট কোনোভাবেই খুলছে না। প্রায় 10 মিনিট ধরেও ট্রাই করে যাচ্ছে। সাথে ওর ফোনও নেই যে ফোন করবে ওর হাজব্যান্ডকে, সেটাও পাচ্ছে না। তো ভাবছি আমি কী করব, মানে ওর পুরো, মানে তখন যেটা ও লিখেছে ইমেলে, যে ও প্রচণ্ড ঘাবড়ে গেছে। ও মানে মানে খুব এক্সহস্টেড লাগছে ওর, যে ও কী করবে এবার, যদি এখনও দরজা না খোলে 10-15 মিনিটে, কখন কে আসবে সে বুঝতে পারবে, আওয়াজ পাবে, তারপরে গিয়েও দরজা খোলা হবে। তো এরকম নানান জিনিসপত্র ওর মাথায় আসছে। এরকম ভাবতে ভাবতে ও একবার যা তারপরে হাতটা ছুঁয়েছে হ্যান্ডেলে, হঠাৎ করে দেখে ও কোনো প্রেশারও দেয়নি, কিছুই না, দেখে ফট করে দরজাটা খুলে গেল, নিজে থেকেই খুলে গেল। তো ভাবলো যে, ওটা অবাক হয়ে গেছে যে আমি এতক্ষণ ধরে ট্রাই করলাম, 10 মিনিট ধরে এত প্রেশার লাগালাম, নর্মালি খোলার এতবার চেষ্টা করলাম, কোনো কিছুতে কিছু হলো না, হঠাৎ করে এটা কী হলো। তো ও না মানে জাস্ট বেরিয়েছে, বেরিয়ে তখন কিন্তু ওর মাথার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট ও এটাই ভাবছে যে কী করে ঘটনাটা ঘটলো। এবার বেরিয়েই ও দেখছে যে বাথরুমের সামনে কেউ দাঁড়িয়ে নেই, এত রাতে মাঝরাত কেউ দাঁড়িয়ে থাকার কথাও নয়, কারণ দুটো পরপর টয়লেট রয়েছে। তো ভাবলো যে কেউ তো নেই। তো তারপরে না ও জাস্ট বেরিয়ে আবার দরজাটাকে ও বাইরে থেকে লক করে খোলার চেষ্টা করছে, দেখছে যে হ্যাঁ এবার তো প্রপার কাজ করছে। তো ভাবছে তাহলে আমার ক্ষেত্রে কাজটা করলো না কেন। এইটা ভাবতে ভাবতে ও বাথরুম থেকে বেরিয়ে জাস্ট, মানে বাথরুম থেকে জাস্ট বেরিয়েছে, 2 পা দিয়েছে, ঠিক সেই সময়, আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রেখে, এটা তো আপনারাও খেয়াল করেছেন, আমি নিজেও খেয়াল করেছি, সেটা হচ্ছে যে ট্রেনে, মানে বিশেষত এসি 3 টায়ার 2 টায়ার এই কোচগুলোতে যে দরজাগুলো থাকে, সেই দরজাগুলো কিন্তু মানে একটা লক মতো থাকে। মানে প্ল্যাটফর্ম থেকে আপনি ট্রেনের ভিতরে ওঠা বা ট্রেনের ভিতর থেকে প্ল্যাটফর্মে নামার, ওঠা নামার যে দরজাগুলো থাকে, সেগুলো কিন্তু ওরকমভাবে জেনারেল কামরার মতো কিন্তু সারা রাত খোলা থাকে না, এটা কিন্তু বন্ধ থাকে। এবার ও দেখছে যে ওই মেয়েটি, যেই মেয়েটিকে ও ওর সিটের ওখানে দেখছিল বারবার, সেই মেয়েটা ওই
দরজাটার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং দরজাটা খুলে দাঁড়িয়ে রয়েছে। ওর হাতে ব্যাগ, মেয়েটার হাতে একটা ব্যাগ রয়েছে এবং মেয়েটা খুলেভাবে দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। ও না ওটা দেখে মানে প্রচণ্ড অবাক হয়ে যায়। মানে ও ওই মেয়েটাকে দেখে, মানে মেয়েটা কিন্তু ওকে দেখতে পাচ্ছে না, মেয়েটার মুখটা হচ্ছে ট্রেনের বাইরের দিকে এবং দরজাটা খুলে মেয়েটা ওভাবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দরজা কিন্তু ওইভাবে খোলার নিয়ম নয়। আর দরজা মানে রাতের বেলা এই ধরনের স্টেশনে যখন দাঁড়ায় তখন কিন্তু পুলিশ এসে এগুলোকে বন্ধ করে দিয়ে যায়। তো ভাবলো মেয়েটা দাঁড়িয়ে রয়েছে কেন? আর ওর মাথায় না তখন মেয়েটাকে দেখে একটু ভয়ও লাগে এবং সঙ্গে সঙ্গে ওর মনে মাথায় একটা চিন্তাভাবনা আসে যে তাহলে আমি যখন বাথরুমে ছিলাম এই মেয়েটা কি কোনোভাবে দরজাটায় কি কিছু করছিল নাকি যে আমার দরজাটা এতক্ষণ ধরে খুলছিল না। আর তারপরে ওর মাথায় আসে যে এই দরজাটা খুলেও কেন দাঁড়িয়ে রয়েছে, একটা স্টেশন তো এইমাত্র পাস করলো। আর এর আগে তো আমি মানে আমি হাজব্যান্ডের সাথে দেখা করতে গেলাম, আমি যখন বাথরুমের জন্য এলাম আমি কোনো জায়গাতেই মেয়েটাকে দেখিনি। এই মেয়েটা কোথা থেকে এলো আবার? এইটা ভেবে না ওর প্রচণ্ড ভয় লাগতে থাকে এবং মেয়েটার মানে চুলগুলো তো একটা ওরকম মানে পনিটেল মতো করা ছিল এবং ওর মেয়েটার মুখটা না মানে অদ্ভুত টাইপের একটা সিরিয়াস টাইপের লাগছিল, মানে খুব সিরিয়াস হয়ে মেয়েটা বাইরের দিকে তাকিয়ে রয়েছে এবং ওর হাতে ওরকম একটা ব্যাগ। এটা দেখে না মানে ওর একটা কীরকম আনক্যানি ফিল আসে সোহিনীর। তো ভাবছে যে ঠিক আছে আমি তাড়াতাড়ি করে আমার সিটে চলে যাই। এই বলে ও যখন ওই দরজার দিকটা ক্রস করে ও ওই এসির কামরার যে দরজাটা রয়েছে সেই দরজাটা যখন খুলে ও ঢুকলো, ঠিক সেই মুহূর্তে সোহিনী একটা ধাপ করে একটা হাওয়ার সাথে কোনো কিছু একটা কলিশন হলে ঠিক যেরকম একটা আওয়াজ হতে পারে ঠিক সেই রকম একটা, মানে ট্রেন তো ছুটছে আর ওই জায়গাটা যেহেতু দরজাটা খোলা ছিল, ট্রেন যে অত জোরে রাতের বেলা ছুটছে তার একটা আওয়াজ পাওয়া যায়। তো ঠিক সেই মুহূর্তে ও একটা মনে হলো যেন মানে ট্রেনের ওই দরজার ওখান থেকে কেউ যদি ফট করে বাইরের দিকে যায়, ঠিক যেরকম একটা ধাপ করে আওয়াজ হবে, একটা কোনো ভারী বস্তু যদি ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বা ফেলা হয় যেরকম একটা আওয়াজ হতে পারে, ঠিক সেরকম একটা ধাপ করে একটা মনে হলো আওয়াজ হলো। এবং সোহিনী না মানে ওই জিনিসটা শুনে ওর পুরো পা থেকে মাথা অবধি ও পুরো কেঁপে যায়, ওর একটা কীরকম একটা শিহরণ মতো হয়। হলো ব্যাপারটা কি হলো, মানে যেই মুহূর্তে ওই আওয়াজটা পায় সেই মুহূর্তে কিন্তু দরজাটাকে খুলে যার ভিতরে ঢুকলো, এবার তারও একটা নিজস্ব আওয়াজ হবে। এবার ও ভাবলো কি আরে আমি দরজাটা খুলে ঢুকলাম সেটার আওয়াজ হলো না অন্য কি হলো। এবং ওর একটা মুহূর্তের জন্য পুরো বুকের ভিতরে ধাক করে ওঠে। ও যেটা লিখেছে যে আমি একটা মুহূর্তের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই এবং সেই মুহূর্তটা হলো যখন আমার মনে হলো যে আওয়াজটা কিসের হলো করে যখন আমি ওই এসি কামরার যে দরজাটা থাকে সেটাকে যখন আমি একটু খুলেছি, মানে আমার সিটটা হচ্ছে ওখান থেকে আরও হয়তো 8-10টা সিট পরে, আমি কিছুটা এগিয়ে গেছিলাম। তো আওয়াজটা যেই মুহূর্তে আমি পুরো মুখের ভেতরটা ধাক করে উঠলো যে কিসের আওয়াজ হলো, তো যখন ওরকম করে দরজাটা খুলে জাস্ট মুখটা বাড়িয়ে দেখছে যে মানে পুরো ওই জায়গাটায় যেখানে আর কি দরজা রয়েছে সেখানে বা বাথরুমের দিকে কোথাও মেয়েটা নেই, মেয়েটা মানে কোথাও নেই। এইটা যখন হয় না এবং ট্রেন কিন্তু ছুটছে, এমন নয় যে ট্রেন দাঁড়িয়ে আছে কোনো প্ল্যাটফর্মে বা স্পিড কম আছে, তাও নয়, ট্রেন একদম ফুল স্পিডে ছুটছে। ওর না মানে প্রচণ্ড ভয় লেগে যায়। ও ভাবছে তাহলে মেয়েটা গেল কোথায়, মেয়েটা কি পড়ে গেল, মেয়েটা কি মানে স্লিপ করে গেল, বা মেয়েটা ওভাবে দরজা খুলে দাঁড়িয়েই বা ছিল কেন। মানে ও পুরো বিষয়টা একদম মানে পুরো যাকে বলে খুব শকড হয়ে যায়, মানে খুব অকস্মাৎ ঘটা একটা ঘটনা মনে হয় এবং ওভাবে এটা ব্যাপারটা হলোটা কি। এবং ও না বলছে যে কী হলো করে চিৎকার করতে থাকে ওইখানে, মানে একদম ওই মুহূর্তে কী হলো বলে চিৎকার করছে। তো আশেপাশে ওই সিটের ওখানেও বেশ কিছু লোক শুয়েছিল, তো তারাও মানে চমকে গেছে যে একটা মেয়ে এভাবে কেন চিৎকার করছে। তো ওকে জিজ্ঞেস করেছে কী হয়েছে। এবার ও না মানে যেহেতু নিজে চোখে দেখেনি যে ওই মেয়েটা ওইভাবে পড়ে গেছে বা কি ধাক্কা খেয়েছে কী হয়েছে কিছু দেখেনি। তো ও বলল যে মানে ওকে যখন সবাই জিজ্ঞেস করছে কী হয়েছে তুমি চিৎকার করছো কেন, মানে লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে। তো তখন ও বলছে যে না আমি কিছু হয়নি, মানে ও তো নিজে চোখে কিছু দেখেনি আর সব লোকেরা যখন ওকে ওইভাবে জিজ্ঞেস করছে ও সেভাবে কিছু বলতে পারছে না। তো ও তখন বললো যে না আমি একটা ধাপ করে আওয়াজ পেলাম, আমি জানি না আপনারা পেয়েছেন কি না, তো আমি একটা এরকম আওয়াজ পেয়েছি, তো সেই জন্যই আমি দেখলাম।
মানে আমার একটা কীরকম মনে হলো, এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা মেয়েকে দেখেছি। আমি বাথরুমে যাচ্ছিলাম, তো সেই সময় আমি বাথরুম থেকে বেরোনোর সময় আমি দেখছিলাম এখানে একটা ওই আমি যেদিকটা আর কি আমার সিট, সেদিকে আমি একটা মেয়েকে দেখেছিলাম। ওই মেয়েটাই মনে হচ্ছে দাঁড়িয়েছিল। এবার তো মানে একটা বড় ব্যাপার হয়ে গেছে যে কোন মেয়ে দাঁড়িয়েছিল, কি হয়েছিল। এবার মানে ও না মানে এত ভয় পেয়ে গেছে সেই মুহূর্তে, ওর হাত পা রীতিমতো কাঁপছে। এবং ও তখন মানে পুরো শিওর যে ওই মেয়েটাই নিশ্চয়ই পড়ে গেছে, বা মেয়েটা হয়তো ওভাবে বাইরে দিয়ে দাঁড়িয়েছিল জানলাটা খুলে, মানে দরজাটা খুলে, হতে পারে হয়তো মেয়েটা ধাক্কা খেয়ে পড়ে গেছে বা ব্যালেন্স রাখতে পারেনি, ডিসব্যালেন্সড হয়ে গেছে। তো এটা নিয়ে তো মানে পুরো শোরগোল পড়ে গেছে। এবং সবাই ওকে, সোহিনীকে তখন জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কোথায় ছিল মেয়েটা, কি, সবাই জিজ্ঞেস করছে ওকে। তো পুরো ওর সিটে গিয়ে ও তো তারপরে মানে পুরো মানে মানে ও কেঁদে ফেলেছে এই পুরো বিষয়টায়। তো ওকে সবাই জিজ্ঞেস করছে তুমি কাকে দেখেছো, ও বলছে যে এখানে একটা ওরকম মেয়ে ছিল, আমি মেয়েটাকে দেখেছি। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মেয়েটাকে কেউ দেখেনি। ওর সিটের ওখানে মানে ওই যে মেয়েটি যেখানে মেয়েটা তো আপার বাঙ্কে ছিল, তো ওর একটা লোয়ার বার্থ ছিল, তো সেই লোয়ার বার্থে একটা লোক শুয়েছিল। সেই লোকটাকে সোহিনী বলছে যে আপনার সিটের উপরে যে মেয়েটা ছিল না, সেই মেয়েটা ওখানে দাঁড়িয়েছিল। তো সেই লোকটা বলছে যে এখানে আবার কোন মেয়ে ছিল, এখানে তো একটা লোক ছিল, সে তো দিল্লিতে নেমে গেল। তো সোহিনী তখন বলছে যে না না, দিল্লিতে নেমে গেল তো তারপরে যে মেয়েটা উঠলো। তো ওই ভদ্রলোক বলছে আমি তো কোনো মেয়েকে দেখিনি উঠতে, সেই মেয়েটা কি করে উঠবে, মানে কোন মেয়ের কথা তুমি বলছো। তখন ও বলছে না, মেয়েটা কিন্তু ছিল, আপনার সিটের উপরেই উঠলো। হুম, ও ও তো ছিল। এবার ও ওখানে যতজন ছিল সবাইকে বলছে যে ওখানে একটা মেয়ে ছিল। এবার এটা নিয়ে তো পুরো ওর যে মানে যে কম্পার্টমেন্ট ছিল সেখানে পুরো হুলুস্থুলু পড়ে গেছে। ওর হাজব্যান্ডও চলে এসছে, সে ওকে জিজ্ঞেস করছে তুমি এরকম কেন বলছো, তোমার কি হয়েছে। ও বলছে এরকম ঘটনা আমি ঘটেছে। তো তারপরে মানে আরও যারা লোকজন ছিল তারা ওখানে রেলের যারা দায়িত্বে কর্তব্যে ছিলে, টিটি যে ছিল তাকে নিয়ে আসা হলো, বলা হলো যে এরকম একটা এরকম বলছে। এবং শুধু তাই নয়, ট্রেন রীতিমতো মানে 10 মিনিটের জন্য থামিয়ে দেওয়া হলো ওখানে। এবং টিটিকে তারপরে বলা হলো, সোহিনী নিজে বললো যে ওখানে একটা ওরকম মেয়ে ছিল। তো তখন উনি বলছেন যে না, দিল্লি থেকে তো এই এই সিটের জন্য কোনো রকম কোনো রিজার্ভেশন ছিল না। তো বলছে না, আমি মেয়েটাকে টিকিট নিয়ে উঠতে দেখেছি, এবং আমার মনে হলো যে কেউ একজন টিকিটটা চেক করলো। তখন বলছে টিকিট চেক করলো, বলছে না, এখানে দিল্লি থেকে আপনাদেরই মানে এই এসি 2 টায়ারে একমাত্র দুজন উঠেছে, এবং সেই দুজনকে অলরেডি আমরা চেক করে নিয়েছি, এখানে আর কেউ চেক করেনি। আর বলছে যে এখানে আমাদের এই এসি 2 টায়ারের এখানে বিনা টিকিটে, আপনি বলছেন যে দিল্লি থেকে সে উঠে এতক্ষণ অবধি সে ট্রেনে ছিল, এটা সম্ভব নয়। আবার আপনি বলছেন যে আমাদের লোক ট্রেনের ওর টিকিটও চেক করেছে। বলছে এটা এটা কখনো হতে পারে না। তো যাই হোক, তো এই সমস্ত কিছু নিয়ে প্রায় মানে 10-15 মিনিটের জন্য ট্রেন থেমে গেছিল। এবং পুরো বিষয়টা নিয়ে একদম পুরো কালকা থামা অবধি পুরো ট্রেনের ওদের ওই পুরো কম্পার্টমেন্ট একবারে হুলুস্থুলু লেগে গেল। টিটি এসে দেখালো, আরও যারা দায়িত্বে ছিলেন রেলে তারা বলছে যে দেখুন ম্যাডাম, আপনি ভুল দেখেছেন। আর ওরা তারপরে ওদের যেখানে আর কি ঘটনাটা ওর মনে হলো যে পড়ে গেছে, সেখানে ইনফর্ম করা হলো ফোনে রেলের তরফ থেকে। তো সেখানে বলছে না, এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। ওরা তারপরে লাইনে চেক করলো যে জায়গাটা ঘটনাটা ওর মনে হয়েছে সোহিনীর, যে কেউ একটা পড়ে গেল বা কিছু। এবং আরও যাদের সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে তাদের মধ্যে না কেউ ওই আওয়াজটা শুনেছে, না কেউ দেখেছে যে এরকম কোনো মেয়ে আদৌ উঠেছিল, তার কোনো প্রমাণও নেই। তো পুরো মানে যাকে বলে ওর জন্য মানে ও যেটা মানে লিখেছে ইমেলে, যে ওর ওর কাছে এটা একদমই সত্যি দেখা, কিন্তু বাকিদের কাছে মনে হয়েছে ও পুরো ভুল দেখেছে এবং ভুল বুঝেছে। তো পুরো মানে একদম হুলুস্থুলু পড়ে গেল। পরে ওকে বললো যে আপনি ম্যাডাম কি দেখেছেন, আপনি আপনার ভুল দেখার জন্য আমরা সমস্ত ধরনের খোঁজখবর করেছি, আপনি যে জায়গাটা বা যে সময়টার কথা বললেন সেখান দিয়ে আমরা পুরো লাইন থরলি চেক করানো হয়েছে। বলছে কোথাও কিছু নেই, এরকম মানে এরকমভাবে যদি কেউ পড়েও গিয়ে থাকে, সে তো তাকে তো পাওয়া যাবে, সে জীবিত হোক মৃত হোক, পাওয়ার তো তারকে যাওয়ার কথা, কিন্তু সেরকম কিছুই ঘটনা ঘটেনি। তো যাই হোক, এই সমস্ত মানে লাস্ট ট্রেনের 2 ঘন্টা এসব ঝামেলার মধ্যে কেটে যায়। এবং ওকে মানে সবাই বলে যে না, তুমি ভুল দেখেছো, তোমার জন্য এত বেকার বেকার একটা ঝামেলা হলো, ট্রেনকে দাঁড় করিয়ে দিতে হলো। তারপরে রেলের অফিসাররাও তাদের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছে, কিন্তু কোনো কিছুতে কিন্তু পাওয়া যায় না, মানে এরকম কোনো ঘটনা ঘটেইনি। তো তখন সবাই সোহিনীকেই দু একটা কথা বলে, তুমি ভুল দেখেছো, তুমি ভুল বলেছো। এবার সোহিনীর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, ও কিন্তু মানে এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 8-9 বছর আগের ঘটনা।
তো ও যেটা বলেছে যে আমি স্পষ্ট আমি বুঝতে পেরেছি আমি কোনো কিছু ভুল দেখিনি, মানে একটা মেয়েকে আমি এতক্ষণ ধরে দেখলাম, সেটা ভুল হতে পারে না। আচ্ছা, কিন্তু আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে মেয়েটা দিল্লি থেকে উঠেছিল, সেই সময় ট্রেনে সবাই জেগেছিল, মানে ও নিজেও জানে না যে ও ছাড়া বাকি কেউ কেন দেখতে পায়নি। এবং ওর ওর মনে হলো যে ও টিটিকেও একবার, মানে জাস্ট অতটাও ভালো করে খেয়াল করেনি, বাট ওর ওর এটাও মনে ছিল যে ওই মেয়েটা একটা টিকিট নিয়ে উঠেছিল এবং মেয়েটা টিকিটটা একটা টিটিকে দেখিয়েওছে। কিন্তু যখন সেই টিটি এলো সেখানে কিন্তু সত্যি ওকে পুরো রীতিমতো চার্টটা দেখায় এবং সেখানে সত্যিই দিল্লির থেকে কিন্তু ওই সিটটার জন্য কোনো বুকিং ছিল না। এবং ওর নিজের এটাও অদ্ভুত লাগে যে ও ছাড়া আর কেউ দেখলো না মেয়েটাকে, এটা কি করে সম্ভব। কিন্তু ব্যাপারটাকে এখানে শেষ হয়ে গেলে অন্যরকম হতো, বাট ব্যাপারটা কিন্তু এখানে শেষ হয় না। এরপরও কিন্তু ব্যাপারটার আর একটা নতুন দিক, যেটা ওর মনে হয়, মানে যেটা সোহিনীর মনে হয়, যে সেটা হচ্ছে এই পুরো ঘটনাটা সব থেকে বড় একটা কনক্লুশন, বা বলা যেতে পারে সব থেকে বড় একটা এমন পার্ট যেটা ওর মানে জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেটা এবার আমি আপনাদেরকে বলি। সেদিনটা তো মানে 2 ঘন্টা, লাস্ট ট্রেনের 2 ঘন্টা মানে আটার ক্যাওস হলো, চারিদিকে মানে হুলুস্থুলু পড়ে গেল, যেরকম কোনো ঘটনা ঘটেছে। পরে জানতে পারলো কিছুই নেই। যাই হোক, সেটা তো একটা অন্যরকম ব্যাপার। তো ওর হাজবেন্ড ওকে বললো যে দেখো, তুমি এরপর থেকে এরকম কোনো কিছুতে না এভাবে রিয়্যাক্ট করবে না, তুমি হয়তো নিশ্চয়ই ভুল দেখেছো, তোমার হয়তো এটা ভুল মনে হয়েছে। তো বললো যে দেখো, এটা ভুল হওয়ার কোনো, মানে প্রথমেই ওর হাজবেন্ডের সাথে একটু আর্গুমেন্ট হয়ে গেল। বললো যে দেখো, আমি এরকম একটা বিষয়ে মিথ্যে কথা বলবো এটা তো নয়, আমি সত্যি কথাই বলেছি, আর আমি কিছু ভুল দেখিনি। মেয়েটা ওখানে দাঁড়িয়ে ছিল, আর যেভাবে আওয়াজটা হয়েছে মনে হলো যেন ট্রেনের আওয়াজটা খুব বেড়ে গেল, মানে দরজাটা হয়তো কেউ খুলে ওর ঠাস করে হয়তো একটা কিছু পড়ার আওয়াজ পেয়েছি। তো ওর হাজবেন্ডও খুব অবাক হয়ে গেল, বললো যে হতে পারে, অনেক ঘটনাই তো ব্যাখ্যাতীত হয়, হয়তো এটাও সেরকম একটা কোনো ঘটনা। যাই হোক, তো প্রথম 2 দিনও মানে খুব মেন্টালি ডিস্টার্বড ছিল, মানে সিমলা ঘোরাটাও মানে খুবই মেন্টাল একটা ট্রেসের মধ্যেও ঘোরে। তারপরে আস্তে আস্তে ঘুরছে ঘুরছে বেশ, মানে ব্যাপারটা অনেকটাই ভুলে যায়। ও ভাবে, ও এটা মনে মনে ভেবে নেয় যে পুরোটাই ওর মনের ভুল। এবার ঘটনাটা যেটা ঘটে, ওরা যখন মানালিতে গিয়ে পৌঁছয়, তো সেই দিন ওখানে ওয়েদারটা খুব খারাপ হয়ে যেত, মানালিতে 3 দিন থাকার কথা ছিল। মানালি ঘুরছে, খুব ভালো লাগছে। এবার যেদিন থার্ড দিন, সেদিন কিন্তু হঠাৎ করেই মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টি পড়তে পড়তে এই 2:30-3টে যখন বাজে, তখন কিন্তু হঠাৎ করে স্নোফল শুরু হয়। তো ওরকমভাবে ঝুরঝুরে বরফ পড়া বিষয়টা ওর না মানে ভীষণ ভালো লাগে। ওর জীবনের প্রথম স্নোফলসও ওইখানে দেখে, মানালিতে। এবার মানালিতে দেখেছে, এবার ওটা না মানে খুব আর্লি স্নোফল হয়েছিল, মানে ওই সময়টা অ্যাকচুয়ালি সাধারণত স্নোফল হয় না। এবং ওরা মানালি থেকে আর একটা জায়গায় গেছিলো, সেটা মানালি থেকে আরও মানে প্রায় 25-30 কিলোমিটার দূরে। মানে ওরা ছোটো গাড়ি ভাড়া করে ওদেরকে বলেছিল যে অমুক জায়গাটায় যান, খুব একটু অফবিট প্লেস কিন্তু খুব সুন্দর, আর বেশ পাহাড়ি জায়গা, খাদ রয়েছে, মানে অসাধারণ দেখতে। এবারে স্নোফল হচ্ছে, এবার ওরা খুব এনজয় করেছে, খাওয়া দাওয়া করেছে। এবারে সোহিনী যেটা বলছে, সোহিনীর খুব ছবি তোলার ভীষণ নেশা, মানে আর ও হচ্ছে গিয়ে মানে এমন একজন মানুষ, যেটা ও লিখেছে যে ওর ন্যাচারাল ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে। মানে ওই যে এখন যেমন ক্যামেরায় বা এআই দিয়ে অনেকে অনেক কিছু অনেক রকমের ছবি বানাতে পারে, ক্রিয়েট করতে পারে, এডিট করতে পারে, বাট ও যেই সময়কার কথা বলছে, ও যেটা লিখেওছে যে আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগতো, এবং ওই যে আমি ক্যামেরায় ছবি তুললাম, তারপরে সেই ছবিগুলোকে ওয়াশ করে বাড়িতে এলো, সেটা কেমন উঠেছে, মানে সেটা তো পুরো একদম ন্যাচারাল, ওটার ভিতরে তো কোনো এডিট করা বা কোনো কিছু ছিল না। তো ওটা একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট থাকতো। সেটা আপনাদের মধ্যেও হয়তো অনেকে এই বিষয়টাকে এখনও মিস করেন, সেই পুরোনো দিনের সেই ছবি তোলার বিষয়টাকে। তখন তো ফোনে এত ক্যামেরা ছিল না যে জাস্ট তুলে দেখে নিলাম। যাই হোক, তো ও ছবি তুলছে। এবার তখন মানে স্নোফলসটা মোটামুটি 1 ঘন্টা হয়েছে এবং খুব ভালো স্নো পড়েছে। এবার আপনারা অনেকেই জানেন যে স্নো পড়লে কিন্তু অনেক সময়, যেহেতু তার আগে বৃষ্টি হয়েছে, স্নো পড়েছে, পরে জায়গাগুলো না একটুখানি স্লিপারি হয়ে গেছিলো, একটু পিচ্ছিল টাইপের হয়ে যায়। এবার এভাবে ছবি তুলছে, এবার ওর হাজব্যান্ড একটা জায়গায় বসে রয়েছে, এবার ওদের প্ল্যান হচ্ছে স্নোফলসটা আর হচ্ছে না, বৃষ্টিও আর পড়ছে না, তো ওখান থেকে আর 1 ঘন্টা পরে ওদের গাড়িটা যেখানে পার্কিংয়ে ছিল, সেই পার্কিংয়ের ওখানে যাওয়ার কথা। ভালো কথা। তো এবার ওর হাজব্যান্ড, ওরা একটা জায়গায় খাওয়া দাওয়া করেছিল, তো ওর হাজব্যান্ড বলছে যে ঠিক আছে, তুমি ক্যামেরাটা নাও, আমি একটু ভিতর থেকে টাকা পয়সাটা ওদের যে খাওয়া দাওয়া করে সেটা পেমেন্ট করে আসছি। এবার গেছে, এবার ওর তো ভীষণ ভালো লেগেছে, ও মানে পুরো একদম মাইন্ড ওর ফ্রেশ, খুব সুন্দর ঘুরছে।
তো ওর একদমই ওসব মাথার মধ্যে কিছু নেই। এবার ও একটা না সামনে খুব সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছে, মানে ওরকম দূরে বরফের পুরো পাহাড় একটা খুব সুন্দর, ভাবলো যেখানটা খুব সুন্দর ছবি তোলা যেতে পারে। তো ও কী করেছে, ও দেখছে যে ওর হাজব্যান্ড সামনে টাকা পয়সা দিচ্ছে, তো ওর হাজব্যান্ডকে বলে যে আমি একটু সামনে থেকে একটা ছবি তুলে আসছি। তো ওর হাজব্যান্ড বলে যে ঠিক আছে তুমি যাও, কিন্তু বেশি দেরি করো না, আমাদের কিন্তু টাইম হয়ে গেছে, আমাদেরকে আবার ফিরতে হবে মানালি। তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটা জাস্ট ছবি নিয়ে আসছি। তো ও কী করেছে, ওর যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরার সাথে একটা বেল্ট ছিল, মানে ওর হাজব্যান্ড যখন ইউজ করতো তখন বেল্টটা উনি গলায় পরে ক্যামেরাটাকে গলায় ঝুলিয়ে রাখতো। এবার ও হাতে করে নিয়ে যাচ্ছে, যে দেখছে যে কোন অ্যাঙ্গেল থেকে তুললে ছবিটা খুব ভালো আসবে। এবার আমি বললাম যে যেহেতু ওদের কোনো মানে ওরা জানতো না যে সেই সময় স্নোফলস হবে, তো ওর যে জুতোটা ও পরেছিল, যে শ্যুটা ছিল, সেটা কিন্তু মানে আইট শু বা নন স্লিপারি শু এরকম কিন্তু কিছু ছিল না, নর্মাল একটা স্নিকার ছিল। তো যথারীতি ওখানে ছবিটা তুলতে যায়, ছবিটা তুলতে গিয়ে ওর পাটা স্লাইটলি স্লিপ করে, এবং স্লিপ করার পরে কি হয়, ওর ক্যামেরাটা ওর হাত থেকে পড়ে যায়। এবং সেটা পড়বি তো পর এমন জায়গায়, এমনই আর কি এলিভেশন দিয়ে স্লোপিংয়ে পড়ে যে সেটা গিয়ে কিছুটা গিয়ে খাদের দিকে গিয়ে আটকে যায়। এবার ক্যামেরাটা কিন্তু ওর, এবং মানে ওরও যতটা প্রিয় ছিল হাজবেন্ডেরও খুব প্রিয় ছিল ক্যামেরা, আর যথেষ্ট তখনকার সময় যথেষ্ট একটা এক্সপেন্সিভ ক্যামেরা। এবার ও ভাবছে যে এ বাবা ক্যামেরাটা পড়ে গেল, এবার ও তো সেটাকে নেওয়ার চেষ্টা করছে। এবার ও যখন নেয়ার চেষ্টার জন্য, এবার ও একটু নিচে হালকা করে ধরে 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 নিচে নামার চেষ্টা করছে, ক্যামেরাটাকে নিতে হবে, এত দামি একটা ক্যামেরা পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ওর পাটা কিন্তু খুব বাজে রকমভাবে মচকে যায় এবং ও একদম বসে পড়ে, মানে বসে যদি না পড়তো একদম খাদে পড়ে যাবে। এবং এমন করে ওর পাটা মচকে গিয়ে ও বসে পড়ে, মানে এরপরে যদি ও বেশি জোর দিয়ে উঠতে যায়, একটা হতে পারে ও পুরো স্লিপ খেটে পড়ে যাবে, আর একটা হতে পারে ওর পায়ে প্রচণ্ড ব্যথা পাবে। এইবার ও মানে প্রচণ্ড মানে একটা মানে বাজে সিচুয়েশনে পড়ে যায়। না ওর হাজব্যান্ডকে ওখান থেকে ডাকতে পারছে না, ডাকলে শুনতেও পাবে না, আবার ও না উঠতে পারছে, কারণ ও সেই ভরসাটাও পাচ্ছে না, কারণ ওর পায়ে লেগেছে অলরেডি। আর ওইভাবে কোনো কিছু ধরে ওঠার মতো, কারণ সামনে সব ফ্রেশ বরফ পড়েছে, আর বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো প্রচণ্ড স্লিপারি হয়ে আছে বরফ পড়ে। এরকম সময় যখন ও কোনোভাবে উঠতে পারছে না, ওর প্রচণ্ড টেনশন হচ্ছে, এবং ওর মনে হচ্ছে কি মানে আস্তে আস্তে বরফের উপরে ও চেপে ওরকম করে বসে আছে, এবং কি হচ্ছে ওর চাপ লেগে লেগে না ওই বরফগুলা নিচে, যেহেতু বৃষ্টির জল ছিল, পুরো স্লিপারি হয়ে আস্তে আস্তে ওর মনে হচ্ছে যেন পুরো ওর পুরো বডিটা মনে হচ্ছে আস্তে 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 স্লিপ করছে। মানে ও আর নিজেকে ব্যালেন্স করে ওই জায়গাটায় রাখতে পারছে না, জায়গাটাও সমানও নয়, একটু ঢালু মতো জায়গা ছিল। ঠিক সেই সময় ওর যখন মনে হচ্ছে যে এবার হয়তো ও স্লিপ করে যাচ্ছে, নয় ওকে উঠতে হবে, মানে উঠতে গেলেও পড়ে যেতে পারে, আর এমনি ওখানে বসে থাকলেও কিছুক্ষণ পরে পড়ে যাবেই। তখন না ওর হাজব্যান্ডের নাম ধরে মানে ডাকছে, কিন্তু অতটাই ও ভিতরে রয়েছে যে ওর হাজব্যান্ডের পক্ষে ওইখান থেকে নাম ধরে ডাকলেও শোনা সম্ভব নয়, আর ওর গলাতেও সেরকম জোর পাচ্ছে না ও। ঠিক সেই সময় ও দেখে ওই মেয়েটি, ওই সেই মেয়েটি, যেই মেয়েটিকে ওর ট্রেনে দেখেছিল, ঠিক ওর উল্টো দিকের সিটে আপার বাঙ্কে শুয়েছিল, মানে শুয়েছিল না বসেছিল, এবং যেই মেয়েটিকে ও নিজে দেখেছিল, যে মেয়েটা দরজার সামনে ট্রেনের দাঁড়িয়ে ছিল কালকা মেলে, এবং জাস্ট ট্রেন থেকে হয়তো সেটা চোখে দেখেনি ট্রেন থেকে মেয়েটাকে পড়তে বা মেয়েটাকে ঝাঁপ দিতে বা কিছু, কিন্তু একটা থাপ করে আওয়াজ পেয়েছিল এবং ও পরে এসে দেখেছিল মেয়েটা ওখানে নেই। ঠিক সেই মেয়েটি, মানে ঠিক যেরকম একটা সিরিয়াস মুখ, একটা কীরকম ছিল সেই রকম মুখ না, একদম বেশ হাসি খুশি একটা মুখ নিয়ে ওই মেয়েটা ওর কাছে আসে। এবং আসার পরে মানে যেখানে ও খুব কমপ্লিকেটেডভাবে পড়ে গেছিলো, মানে বসে পড়েছিল, হাতটা ওর পিছনে ছিল, দুটো পা একটু বেঁকে মতো ছিল, মানে মেয়েটা জাস্ট মনে হলো পুরো মাখনের মতো ওকে যেন জাস্ট ওর হাতটাকে ধরলো। আর সেই সময় মানে সোহিনীও এত কষ্ট পাচ্ছে, ও নিজের মানে পায়ে লেগেছে, ওর পায়ে ব্যথা করছে, কি করে উঠবে বুঝতে পারছে না, এত কিছুর মধ্যে সোহিনীও জাস্ট উঠলো, উঠে ওর হাতটা ধরলো, এবং মেয়েটা মনে হলো যেন খুব খুব ইজিলি ওকে ওই জায়গাটা থেকে বার করে আনলো। এবং শুধু বার করে আনলো তাই নয়, সোহিনী ওর যে ক্যামেরাটা ছিল সেটাও ওকে দিয়ে দিল। দিয়ে মেয়েটা যে ওখান থেকে কোথায় চলে গেল, মানে যেই মুহূর্তে মেয়েটা চলে গেল সেই মুহূর্তে সোহিনীর মাথায় এলো, আরে এটা তো ওই মেয়েটা ছিল। এবং ঠিক সেই মুহূর্তে মানে ঠিক সেম টাইমে ওর হাজবেন্ড চলে আসে, বলছে তোমাকে তো তুমি এতক্ষণ কোথায় ছিলে, তোমাকে ডাকাডাকি করছি। মানে তখন সোহিনীর মানে রীতিমতো হাত ফাত কাঁপছে, যে
এই মেয়েটা তো সেই মেয়েটাই, এই মেয়েটা এখানে কি করে এলো, কি করে ও আমাকে দেখতে পেলো যে আমি এখানে পড়ে গেছি, আমার হাজবেন্ড আমার চেঁচানির আওয়াজ শুনতে পাচ্ছে না, ও কি করে শুনতে পেলো? কিন্তু এই কোনো প্রশ্নের উত্তর কিন্তু সোহিনীর কাছে ছিল না এবং আজও নেই। তো এইটাই ছিল ঘটনা। আপনারা আপনাদের কমেন্টে বলুন যে এটা কি হতে পারে, কি হতে পারে এই বিষয়টা যেটার জন্য এই ঘটনাটা ঘটেছিল। সৈনিক অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকবেন। দেখা হচ্ছে